প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা রেহানার পরিবার সহ ২৭ জনের বিচার শুরু। গ্রেপ্তারি পরোয়ানা জারি, সাক্ষ্য গ্রহণ ১১ ও ১৩ আগস্ট। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। আজই আলোচনা শেষ করে দলগুলোকে খসড়া দেবে ঐকমত্য কমিশন। শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিদায় নেয়ার আহ্বান বিএনপি নেতাদের। ভোট হলেই সব দ্বিধা দূর হবার আশা। সশস্ত্র সংগঠনের গুম, খুন, অপহরণে অশান্ত পার্বত্য অঞ্চল। বছরে চাঁদা তোলা হয় ৫০০ কোটি টাকার বেশি। এবং মিয়ানমারের ৪.৫ বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার। ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইরা রাত্রি এবং আমি তানজিম শাফিন। ৫ আগস্টের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। ৬ মামলায় শেখ পরিবারের ৭ জন সহ ২৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ৬০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয়। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আদালতে হাজির হবার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সালমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা ও তার ২ মেয়ে ও ছেলে। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম বৃহস্পতিবার শেখ হাসিনার পরিবারের ৭ সদস্য সহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ১১ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব আহমেদ জয় এবং সালমা ওয়াজেদ পুতুলের মামলা ৩টি ১১/৮/২০২৫ তারিখে ধার্য করেছে। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, আজমিরা সিদ্দিকী এবং রাদওয়ান মুজিব সিদ্দিকী বিরুদ্ধে একইভাবে প্লট জালিয়াতির বিষয়ে মিথ্যা হলফনামা দেওয়ার কারণে তাদের বিরুদ্ধেও একই ধারায় চার্জ গঠনের জন্য আবেদন করা হয় এবং মাননীয় আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ধারা যুক্ত না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছেন না পলাতক আসামিরা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলে ছিলেন। তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা মামলা ফেস করতে হবে। এর আগে গত এপ্রিলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আলাদা ৩ মামলায় হাসিনা ও রেহানা পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এখন ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৩ই আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ।
এ সময় গ্রেনেডের উৎস ও ইন্টারপোলের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। জানতে চান কারা এনেছিল সেই সব গ্রেনেড। এর আগে গত 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে হাইকোর্ট বলেছেন, শুধু একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে অন্য আসামিদের সাজা দেয়া যায় না। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। সেখানে আছেন ফরহাদ বিন্নুর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফরহাদ, আজ তো সনদ নিয়ে আলোচনা শেষ হবার কথা রয়েছে, বিক্ষোভকারীরা আসলে কি বলছেন? রাত্রি এখানে আমরা দেখছি যে সকাল 10:30 থেকে কিন্তু আন্দোলনকারীরা শাহবাগের চতুর্পাশে তারা ব্যারিকেড দিয়ে ব্লক করে রেখেছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র আজকের মধ্যেই দিতে হবে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মাঝখানে কিন্তু বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু আন্দোলনকারীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। যেসব স্লোগান আমরা জুলাই গণ অভ্যুত্থানে শুনেছি সেসব স্লোগানও কিন্তু এখানে দেয়া হচ্ছে। একই সঙ্গে এখানে দাবি করা হচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার, তাদের বিচার করতে হবে এবং একই সঙ্গে সেই সরকারকে যারা এই ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদেরও বিচার করার আহ্বান কিন্তু তারা এখান থেকে করছেন। তারা বলছেন যে 1 বছর প্রায় হয়ে গেছে, তারপরও এখানে জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচার হয়নি। একই সঙ্গে তারা বলছেন যে জুলাই আগস্টে যেভাবে করে তাদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে, তারা যাদের অনেকের পরিবারের অনেক সদস্য অনেকের শহীদ হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন, তাদের অনেকেরই সুচিকিৎসার ব্যবস্থা এখনো হয়নি। সেই সুচিকিৎসার ব্যবস্থা সহ তাদেরকে সাংবিধানিকভাবে এই জুলাই আগস্টে আহত এবং শহীদ যারা হয়েছেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এবং তারা বলছেন যে এখানে জুলাই ঘোষণাপত্র মূলত এটি সাংবিধানিকভাবে এটি যুক্ত করতে হবে এবং যে জুলাই ঘোষণাপত্র রয়েছে সেটি কিন্তু সবার সম্মিলিত যে মতামত তার ভিত্তিতেই দেওয়ার তারা আহ্বান জানাচ্ছেন। এবং তারা আরও একটি বিষয় বলছেন যে ইতিমধ্যে যে খসড়া জুলাই যে সনদ প্রকাশ করা হয়েছে সেই জুলাই সনদে জুলাই আহত এবং শহীদদের ব্যাপারে স্পষ্ট করে কোনো বার্তা নেই এবং তাদের নিরাপত্তা বিধানের যে বিষয়টি সেটি স্পষ্ট করে উল্লেখ নেই, সেটি তারা সুন্দর করে উল্লেখ করার কথা বলছেন এবং জুলাইকে স্বীকৃতি দেওয়ার কথা তারা বলছেন। তো এই ছিল রাত্রি আমার কাছে শাহবাগ ব্লকের কর্মসূচির থেকে সবশেষ তথ্য। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। সেখান থেকে যুক্ত ছিলেন ফরহাদ বিন্নুর। জুলাই সনদ চূড়ান্ত করতে আজই আলোচনায় ইতি টানতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। দ্রুতই রাজনৈতিক দলগুলোকে চূড়ান্ত খসড়া দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 23তম সভা শুরু হয়। শুরুতেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, এখন পর্যন্ত দ্বিমত সহ 13টি বিষয়ে ঐকমত্য হয়েছে। আজ অমীমাংসিত 7টি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আলী রিয়াজ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশন অনুঘটকের কাজ করবে। পরবর্তী সময়ে প্রয়োজন বোধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বলেও জানান তিনি। যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে এবং পরবর্তী সময়ে প্রয়োজন বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। দেখছেন এখন দুপুর। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই সকল দ্বিধা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। বিস্তারিত দেখুন সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাব আয়োজন করে আলোচনা সভার, যেখানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান রাজনীতির চলমান সংকট তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না। রাজনৈতিক সংস্কৃতি এখনো পাল্টায়নি বলেও অভিযোগ করেন তিনি। যে সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের এই এলিটিজম, যতদিন না আমরা সকল সম্পাদককে সকল সাংবাদিককে এক নজরে দেখতে পাবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সরকারকে সম্মানের সাথে বিদায় নেওয়ার আহ্বান জানান। ক্ষমতাকে কুক্ষিগত করে শেখ হাসিনার মতো পালানোর পথ তৈরি না করার অনুরোধ জানান তিনি। কখন কোথায় কি হচ্ছে nobody knows, there is no control, কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই। অর্থাৎ একটা মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। ওই যে এনাফ ইজ এনাফ, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই সকল দ্বিধা কেটে যাবে। সে সাথে সবাইকে কাদা ছোড়াছড়ি না করার আহ্বান জানান। বলেন, দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা জরুরি। 5 তারিখের অভ্যুত্থানের পরেই 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্য সময় আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। অনুষ্ঠানে 2 শহীদ পরিবার ও 5 সম্পাদককে সম্মাননা দেয়া হয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং সংস্কারমুখী হতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় জাতি সংগঠনের সাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স শেষে 45 জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন। কোর্সে অংশ নেন সামরিক বেসামরিক খাতের শীর্ষ কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষাবিদরা। পরে সেনাপ্রধান বলেন, পরিবর্তনশীল ভূ রাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রশিক্ষণ কার্যকর নেতৃত্ব তৈরিতে বড় ভূমিকা রাখছে। As a strategic leader in your respective field, you will tackle these challenges and contribute to our collective success. I urge you to remain proactive, constructive and forward-looking in your respective fields. I have no doubt that you will lead by example whenever you are entrusted with responsibilities. ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কে অবৈধ মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। উচ্ছেদকৃত এই জায়গায় করা হবে শিশুদের জন্য কিডস জোন। এখানে সেই খবর জানাতে এই মুহূর্তে যুক্ত আছেন হারুনুর রশিদ, তার সাথে কথা বলবো। হারুন, জানাবেন যে এই উচ্ছেদ অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। শাফিন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভেতরে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যে জয়নুল পার্ক রয়েছে, সেই জয়নুল পার্কের এক পাশে একটি শিশু পার্ক এবং চিড়িয়াখানা গড়ে তুলেছিল এবং এটি সিটি কর্পোরেশন থেকে জায়গাটি ইজারা নিয়ে বেসরকারিভাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এটি আসলে যে শর্ত নিয়ে জায়গাটি লিজ নেওয়া হয়েছিল, সেই শর্ত ভঙ্গ করেই এই চিড়িয়াখানা এবং
শিশু পার্ক যেটি করা হয়েছিল, যার কারণে এই লিজ বাতিল করা হয়েছে বা ইজারা বাতিল করা হয়েছে। এবং সিটি কর্পোরেশন থেকে যেটি বলা হচ্ছে যে এই বাতিল হওয়ার পর থেকেই সিটি কর্পোরেশন কিন্তু এখানে একটি কিডস জোন করার পরিকল্পনা নেয় এবং এর অংশ হিসাবে আজকে এটি উচ্ছেদ অভিযান চলছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের যে জায়গাতে যে চিড়িয়াখানা এবং শিশু পার্ক ছিল সেটিকে আজকে উচ্ছেদ করা হচ্ছে। এবং অভিযানের শুরুতে আমরা দেখেছি চিড়িয়াখানাতে কিছু পশু ছিল, যেমন একটি গাধা ছিল, 5টি হরিণ ছিল এবং বিভিন্ন ধরনের পশু পাখি ছিল। সেগুলোকে বন বিভাগের লোকজন এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছেন এবং নিয়ে যাওয়ার পরেই কিন্তু উদ্ধার অভিযান শুরু হয় এবং এখানের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু একে একে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়, বাউন্ডারি ওয়াল যেটি ছিল সেটি ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অভিযানে কিছুটা বিরতি চলছে, কিছুক্ষণ পর আবার অভিযান চলবে বলে আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি চলছে। এখানে আমরা সেনাবাহিনীর সদস্যকে দেখেছি, পুলিশ সদস্যদেরকে দেখেছি, র্যাব সদস্যরা ছিলেন, আনসার সদস্যরা ছিলেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে একটি টাস্ক ফোর্সের অধীনে এই উচ্ছেদ অভিযানটি চলছে এবং এখানে এই জায়গাটি আজকে যতক্ষণ পর্যন্ত সময় প্রয়োজন হয় এটি পুরোপুরি উচ্ছেদ করতে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে যে চিড়িয়াখানা বা শিশু পার্কটি গড়ে উঠেছিল এটি 2014 সালে 30 জুন এটি চুক্তিপত্র হয় বা এখানে সেলিম মিয়া নামে একজন ব্যক্তি এটি ইজারা নিয়ে কিন্তু এটি করেছিলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং 4 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের কাউন্সিলর যিনি মাহবুবুর রহমান দুলাল, তার শ্যালকের নামে তিনি সেটি পরিচালনা করছিলেন এবং এটি তৎকালীন সরকারি দলের লোকজন হওয়ার কারণে কিন্তু যে ইজারার যে কিস্তি সেগুলো পরিশোধ করা হচ্ছিল না, যার কারণে কিন্তু এই ইজারাটি বাতিল করে দেওয়া হয়েছে। এবং এখানে সিটি কর্পোরেশন বলছে একটি অত্যাধুনিক কিডস জোন হবে, যেটি এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শিশুদের যে বিনোদনের চাহিদা সেটি পূরণ হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহে জয়নুল পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগুলিতে পানি জমে যায়। সকাল থেকেই যানবাহন সংকট, ভাড়া বেশি ও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বুধবার রাত থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি। তবে বৃহস্পতিবার সকাল 8টার পর থেকে মুষলধারে বৃষ্টিতে নগরীর বেশ কিছু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও গোড়ালি পর্যন্ত তলিয়ে যায় চকবাজার, বহদ্দারহাট ও আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। সড়কে যানবাহন কম থাকায় বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুনতে হয় গন্তব্যে পৌঁছতে। স্থানীয়রা বলছেন, যেসব এলাকায় এখনও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হয়নি সেসব এলাকায় পানি নামছে ধীর গতিতে। গাড়ি ডুবে কষ্ট, যাত্রীর কষ্ট, আমাদের কষ্ট, চালানা কষ্ট। রাস্তাঘাট তো ভাঙা দেখা যায় না। পাঁচটা বৃষ্টি বাড়ির কারণে রাস্তা ভেঙেছে। অনেক বছর দিকে এত এমপি মন্ত্রী গেল, কেউ কেটে একটু চোখে তার সব জানা গাড়ি নিয়ে কত কষ্ট হয় ভিতরে ঢুকতে, আবার করলি। বরিশালে সকাল থেকে গুমট আবহাওয়া থাকলেও বেলা 12টার পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ছাতা মাথায় দিয়েই গন্তব্যে ছুটতে হয় নগরবাসীকে। এতে সড়কে যাতায়াতে পোহাতে হয় ভোগান্তি আর গুনতে হয় বাড়তি ভাড়া। এই বৃষ্টিপাত আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে কষ্ট হইতে আছে এবং অনেক সময় বাইরে দেওয়া যায়, কোনো পথে গাড়ি পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। রিক্সা পেলে ভাড়া একটু বৃদ্ধি নেয়। বৃষ্টি বাদলে পরিস্থিতি খুবই বেশি একটা সুবিধার না, যেমন ধরেন আয় বাণিজ্য তো খারাপ। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে কুষ্টিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকশো বাড়িঘরের বাসিন্দারা। শামীমা রহমান শাম্মী, এখন। আজ 2025-26 অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে। নতুন মুদ্রানীতিতে ঋণের লক্ষ্যমাত্রা কমাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অপরিবর্তিত থাকছে নীতি সুদ হার। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন দেলোয়ার দোলন। দোলন, নতুন মুদ্রানীতিতে কি কি থাকছে, কি জানতে পেরেছেন আপনি, জানাবেন। এরই মধ্যে কিন্তু আজকে যে মুদ্রানীতি ঘোষণা করবে গভর্নর কিছু সময় আগে প্রবেশ করেছেন। আপনাকে যদি জানাই যে বিকেল 3টা নাগাদ নতুন ঘোষণা আসতে পারে। এর বাহিরে আমরা সংশ্লিষ্ট সূত্রে যেমনটা
জানতে পেরেছি এবারও কিন্তু 2025-26 অর্থ বছর যে প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করার কথা বলতে হচ্ছে, সেখানে আমরা দেখছি যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্ধবার্ষিকের 9.8% থেকে কমিয়ে 7.2% নেওয়ার কথা বলা হচ্ছে। একই সঙ্গে মুদ্রাস্ফীতি 10% যেন থাকে সেটি বলা হচ্ছে। একই সঙ্গে আরেকটি বিষয় জানাতে চাই যে আজকের মুদ্রানীতি থেকে বলা হচ্ছে যে নীতি সুদ হারের যেমন অপরিবর্তিত থাকবে, খাদ্য মূল্যস্ফীতির দিকটি বারবারই বিবেচনায় রাখা হচ্ছে। তারা বলছিলেন যে বরাবরই দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটি দেখা যায় যে খাদ্য মূল্যস্ফীতি অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকেন। আজকে বেশ কিছু পরামর্শ সরকারের কাছে তারা রাখবেন। তারা বলছিলেন যে বরাবরই দেখা যায় যে চালের বাজার অস্থিতিশীল থাকে, আর এক্ষেত্রে আজকে একটি পরামর্শ উঠে আসবে আজকের মিটিং থেকে, যেখানে বলা হচ্ছে যে চালের বাজার যেহেতু অস্থিতিশীল থাকছে, সেক্ষেত্রে সরকার যেন পর্যাপ্ত চাল মজুত করে রাখেন, যেন বাকি সময়ের জন্য যেন চালের বাজার ঠিক থাকে, সেটি একটি পরামর্শ থাকতে পারে। যদিও ব্যবসায়ীরা কিংবা বিনিয়োগকারীরা বলছিলেন যে নীতি সুদ হারের ক্ষেত্রে তারা বলছিলেন যে ব্যবসা বাণিজ্যে যে ধস নেমেছে দীর্ঘ সময় কিংবা নীতি সুদ হারের বিষয়টি তারা বলছেন যে দেখার জন্য। যদিও অন্যদিকে সরকারের পক্ষ থেকে আজকে বলা হচ্ছিল যে আশার আলো দেখানো হচ্ছিল, তবে মুদ্রানীতিতে তেমন প্রত্যাশা কাঙ্ক্ষিত কিংবা কিছু থাকছে না বলে বলা হচ্ছে। একটি বিষয় আপনাকে জানাই যে আমরা এর মধ্যে জানার চেষ্টা করছিলাম যে আর কি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তারা বলছিলেন যে পূর্বের ন্যায় অর্থাৎ গেল যে নীতি সুদ হার যেমনটা খুব একটা পরিবর্তন এবারও কিন্তু থাকছে না, ফলে বলা যায় যে অপরিবর্তিত নীতি সুদ হার, একই সঙ্গে আজকের সরকারের জন্য কিছু পরামর্শ থাকছে আজকের মিটিং থেকে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। 2025-26 অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন দেলোয়ার তোলন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ দফায় আলোচনায় 35% থেকে শুল্ক হার কমানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। আগের 2 দফার বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির যেসব ইস্যু ও শর্ত ছিল সেগুলোর বিষয়ে অনেকটাই অগ্রসর হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও ঘাটতি কমাতে এর মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম কেনার চুক্তি হয়েছে। এলএনজি আমদানি সহ বোয়িং কেনার বিষয়টিও বিবেচনা করছে বাংলাদেশ সরকার। এদিকে ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে। ট্রাম্প জানান, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য ভারতের উপর শাস্তিমূলক এই শুল্ক ধার্য করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে জ্বালানি তেলের মজুত উন্নয়নে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভিয়েতনাম, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়ার উপর 15 থেকে 20% শুল্ক আরোপ করা হয়েছে। রাত্রে বাংলাদেশের পার্বত্য অঞ্চল লাগোয়া প্রতিবেশী দেশ মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি বরাবরই একটা ঘোলাটে দীর্ঘ বছর যাবত, এবং সেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য, দৌরাত্ম্য সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জানেন যে সেখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায়নি দীর্ঘ অনেক বছর ধরে। জান্তা সরকার এবার একটি আশার বাণী রাখলো। দীর্ঘ 4.5 বছর পরে তারা বলছে যে নির্বাচন হতে পারে। তারা একটি বিবৃতি দিয়েছে জান্তা ক্ষমতাসীন বাহিনী, সেখানে বলা হয়েছে আগামী ডিসেম্বরে নির্বাচনের পরিকল্পনা তাদের হাতে রয়েছে। কিন্তু বিরোধী দলগুলোর মধ্যে কিন্তু রয়েছে আবার ভিন্ন মত। বিরোধী দলগুলো কিন্তু নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ দরকার সেটির উপর কিন্তু তারা জোর দিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এটির উপরই জোর দিচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে তানভীর জনের, চলুন দেখে আসি। 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ সময় গণতন্ত্রপন্থী নেত্রী, শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি সহ দেশটির প্রেসিডেন্ট এবং কয়েকজন মন্ত্রীকে আটক করে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করে ক্ষমতাসীন জান্তা সরকার। এরপর থেকে কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয় জরুরি অবস্থার। সবশেষ 2025 সালের ফেব্রুয়ারিতে আরও 6 মাসের জন্য জরুরি অবস্থার সময়সীমা বাড়ানো হয়, যা শেষ হয়েছে চলতি মাসেই। অবশেষে দীর্ঘ 4.5 বছর পর চলমান জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সরকার। এক বিবৃতিতে ক্ষমতাসীন জান্তা বাহিনী জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের ডাক দেয়।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রস্তুতি জোরদার করেছে জান্তা সরকার। জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের বৈঠকের পর জান্তা বাহিনী জানায় 2008 সালের সংবিধানের অধীনেই মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী এর আগেই জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিনতুং। এরই মধ্যে 10 সদস্যের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে জান্তা বাহিনী, যার সভাপতিত্ব করছেন জান্তা প্রধান মিন অন লাইং। এছাড়া থাকছে 30 সদস্যের কেন্দ্রীয় সরকার। তবে দেশটির বিরোধী দলগুলো আসন্ন নির্বাচনকে বর্জন করেছে। তাদের অভিযোগ, জান্তা বাহিনী নিজেদের ক্ষমতাকে বৈধতা দিতে প্রহসনমূলক নির্বাচনের আয়োজন করছে। মিয়ানমারে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করে বিরোধী দলগুলো। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও জান্তা সরকারের কর্মকাণ্ড ও জরুরি অবস্থা নিয়ে সমালোচনা করেন। তাদের মতে সামরিক শাসনের আওতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সুযোগ খুব কম। মিয়ানমারের সব পক্ষকে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। তানভীর জনি, এখন বিশ্ব। এবার খেলার খবর। শাফিন, এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বকে সামনে রেখে নানা জটিলতার পর কোচ ধাঁধার উত্তর মিলিয়েছে বাফুফে। তবে কারা খেলবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন দলের কোচ সাইফুল বারী টিটু। এতে করে খেলোয়াড়দের প্রস্তুতির সময়টা কমে আসে, তাই নিয়ে অভিযোগ করেছেন সাবেক ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তিনি বলেছেন যে জাতীয় দল নিশ্চিত করে প্রস্তুতির জন্য একটা সময় দেওয়া দরকার। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, শরীফ রোশনের দেখব। দেশের ফুটবলের হাওয়া বদলে আসছে নানা সাফল্য। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে ফুটবলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর স্বপ্ন দেখছেন দেশের ফুটবলাররা। আন্তর্জাতিক ম্যাচ আপাতত না থাকায় বিরতিতে আছেন হামজা, জামাল, তপুরা। তবে জাতীয় দলের ফুটবলাররা বিশ্রামে থাকলেও ব্যস্ত শিডিউল থাকার কথা ছিল দেশের যুবাদের। কারণ সেপ্টেম্বরের শুরুতে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। তবে শুরুতে কোচ, পরে খেলোয়াড় নির্বাচনে ফেডারেশনের কার্যকলাপে পুরো উল্টো চিত্রই দেখা গেছে। দেরিতে হলেও কোচ জটিলতা কাটিয়ে সাইফুল বারীকে যুবাদের দায়িত্ব দেয়া হলেও এখনও দল নির্বাচনের কাজ খুব একটা এগোয়নি ফেডারেশন, যে কারণে দল দিতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন যুবাদের এই কোচ। এটা খুব শীঘ্রই হবে। আর মেন হচ্ছে যে এটার মানে প্রসেস যেটা, সেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। আমাদের লিগ শেষ হয়েছে, লিগের পর অনেক প্লেয়ার ট্রেনিংয়ে থাকে না, কারণ স্বাভাবিক তারা ট্রেনিংয়ের বাইরে থাকে। তাকে কিভাবে রেডি করে রাখা হয়, কারণ আমাদের 23, আমরা যদি ইম্পর্টেন্সই বেশি দিই, আমাকে দেশের ফুটবলকে ইমপ্রুভমেন্ট জায়গায় ভালো জায়গায় নিয়ে যেতে চাই, আমাকে এইসব জায়গায় এই ছোটোখাটো জিনিসগুলোতে আমাদের ফোকাসটা বাড়াইতে হবে। এর আগে 2023 সালে বাছাই পর্বেও খেলেছে বাংলাদেশ। তবে লক্ষ্য স্থির করেও ভাগ্যে জোটেনি একটি জয়ও। শেষ সময়ে এবার তাড়াহুড়ো করে ক্যাম্প শুরু করলে কতটুকু প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বাংলাদেশ? খুব বেশি সময় ব্যাপারটা আসলে আমরা ভালো বুঝি, আমার মনে হয় যে তো ওই জিনিসটা করলে আমরা ওই প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। আই ওয়ান্ট টু অ্যাসিওর ইউ যে এটাতে কোনো ঘাটতি নাই। এদিকে টানা দুবার আসরে সুযোগ পেয়েও সাফল্য না পেলে ব্যর্থতার দায় বাফুফেকেই নিতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আমাদের উচিত ছিল আরও 2 মাসের ট্রেনিং স্টার্ট করা, 3 মাস 2.5 মাস আগে ট্রেনিং স্টার্ট করা, তাইলে আমাদের প্লেয়ারদের ফিটনেস লেভেল ওই স্ট্যান্ডার্ডে থাকতো। লেকিংসগুলিতে যদি আমরা ঠিকমতো পরিকল্পনাভাবে তৈরি করতে না পারি, আমরা একটা সময় যেয়ে দেখবেন ভালো ম্যাচ খেলে হারতেছে। 3 সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্বের লড়াই শুরু হবে সাইফুল বারী টিটুর শিষ্যদের। ধারাবাহিকক্রমে ইয়েমেন এবং সিঙ্গাপুরের ম্যাচ হবে 6 এবং 9 সেপ্টেম্বর। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করব এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা, রেহানার পরিবার সহ 27 জনের বিচার শুরু। গ্রেপ্তারি পরোয়ানা, সাক্ষ্য গ্রহণ 11 ও 13 আগস্ট। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। আজই আলোচনা শেষ করে দলগুলোকে খসড়া দেবে ঐকমত্য কমিশন।
শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। ভোট হলেই সব দ্বিধা দূর হবার আশা। সশস্ত্র সংগঠনের গুম, খুন, অপহরণে অশান্ত পার্বত্য অঞ্চল। বছরে চাঁদা তোলা হয় 500 কোটি টাকার বেশি। এবং মিয়ানমারের 4.5 বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার। ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের। বয়কটের ডাক বিরোধীদের। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।